নিউমেটোলজি প্রশ্ন সলভ করার সময় অন্যান্য চ্যাপ্টার থেকে একটু ডিফারেন্ট। এখানে কিছু জিনিস আমাদের আলাদা করে খেয়াল রাখা লাগবে। ফার্স্ট হচ্ছে পেশেন্টের এজ। তাহলে রিউমাটোলজিক্যাল ডিজিজগুলোর এজ অনুযায়ী ভ্যারিয়েশন ডিফারেন্ট থাকে। যেমন ইয়ং পেশেন্টের ক্ষেত্রে এসএলই, তারপর জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, এই ধরনের ডিজিজগুলো বেশি হয়। আবার যদি আমরা একটু ওল্ড এজের পেশেন্ট চিন্তা করি, তাহলে তাদের ক্ষেত্রে গাউট, তারপর হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস, তারপর পলিমাইলার রিউমেটিক, এগুলো ইউজুয়ালি ওল্ড এজের পেশেন্টে বেশি হয়। এগুলো আমরা ইয়ং এজে কখনো চিন্তা করি না। এরপরে হচ্ছে যে জেন্ডার ভেরিয়েশন। তাহলে কিছু ডিজিজ আছে মেল প্রিডমিনেন্ট, কিছু আছে ফিমেল প্রিডমিনেন্ট। অটোইমিউন কনফিউশন সবগুলাই মেইনলি ফিমেল পেশেন্টে বেশি হয়। এক্সট্রা আমাদের মনে রাখা লাগবে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ইউজুয়ালি মেল পেশেন্টে বেশি কমন, এবং পরীক্ষায় যে সিনারিগুলো দেওয়া থাকে এগুলো অলমোস্ট সব সিনারিই মেল পেশেন্টে থাকবে। ফিমেল পেশেন্টের অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস ইউজুয়ালি আমরা পরীক্ষা কখনোই প্রশ্ন পাবো না। এরপরে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডিউরেশন। তাহলে রিউমাটোলজিক্যাল ডিজিজগুলো যদি অ্যাকিউট অনসেট হয়, শর্ট ডিউরেশন হয়, সেগুলো ডিফারেন্সিয়াল একরকম হবে। যদি ডিউরেশন দেখা যায় লং হিস্ট্রি আছে পেশেন্টের, সেগুলোর ডিফারেন্সিয়েশন থাকবে আলাদা। ফোর্থ ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্ট পেন যদি থাকে তাহলে এটা ইনফ্ল্যামেটরি নাকি নন ইনফ্ল্যামেটরি, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে ইনফ্ল্যামেটরি যে জয়েন্ট পেনগুলো থাকে এগুলো ইউজুয়ালি দেখা যায় যে রেস্টে বেশি হয়, অ্যাক্টিভিটির সাথে ইমপ্রুভমেন্ট হয়। এই একটা পয়েন্ট সবসময় ভালো করে মনে রাখা লাগবে। অ্যাক্টিভিটির সাথে জয়েন্ট পেনের ইমপ্রুভমেন্ট হওয়া মানে এটা হচ্ছে মোস্ট লাইকলি ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন। আর নন ইনফ্ল্যামেটরি যেগুলো সেগুলো হচ্ছে অ্যাক্টিভিটির সাথে জয়েন্ট পেন আরো এগ্রাভেট করবে। এই জিনিসটা খেয়াল রাখা লাগবে। ফিফথ দেখা লাগবে অ্যাসোসিয়েটেড কন্ডিশন কি কি আছে, কোনো স্কিন র্যাশ আছে কিনা, তারপর হচ্ছে রেনল্ডস ফেনোমেনন টাইপের কিছু আছে কিনা, ড্রাই আই বা ড্রাই মাউথ এই ধরনের কোনো কিছু আছে কিনা, তাহলে এই ধরনের অ্যাসোসিয়েটেড কোনো কন্ডিশন আছে কিনা। সিক্স হচ্ছে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের দেখতে হবে এগুলো সেরো পজিটিভ নাকি সেরো নেগেটিভ। তার মানে এএনএ, তারপর হচ্ছে ইমার্জেন্ট ফ্যাক্টর, এগুলো পজিটিভ নাকি নেগেটিভ। তারপর সিআরপি, ইএসআর, এগুলো কি রেস্ট নাকি নর্মাল। তাহলে এই ধরনের সবগুলো ফ্যাক্টর মিলায়ে আমাদের ডায়াগনোস করতে হবে। তাহলে এই ব্যাপারগুলো অন্য চ্যাপ্টারে এত বেশি প্রিডমিনেন্ট ছিল না, বিশেষ করে এজ এবং জেন্ডার ভেরিয়েশন। এটা রিউমাটোলজিক্যাল ডিজিজের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা প্রশ্ন সলভে চলে যাই। এদিকে আমাদের ফার্স্ট প্রশ্ন। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। A 30-year-old man presents with malaise, fever, backache, and joint pain of 1 week's duration. On examination, arthritis is present asymmetrically in the lower limbs involving the knees, one ankles, and some metatarsophalangeal joints and toe joints. Eye examination reveals conjunctival congestion, and there is a vesicular crusting lesion on the left sole of his foot. Investigation reveals raised ESR and CRP, rheumatoid factor negative, HLA B27 positive. আচ্ছা, জয়েন্ট পেনের সময় আরো একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে এখানে লার্জ জয়েন্ট গুলো বেশি ইনভলভমেন্ট হয়েছে নাকি স্মল জয়েন্ট গুলা। এটা কি সিমেট্রিক্যাল অর অ্যাসিমেট্রিক্যাল। এই যে আর হচ্ছে আপার লিম্ব ইনভলভমেন্ট বেশি নাকি লোয়ার লিম্বে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে একটা ইয়ং পেশেন্ট, তার হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করছে, সাথে পেশেন্টের ফিভার, ব্যাক পেন এগুলো আছে, কনজাংটিভাইটিস আছে, আর হচ্ছে স্কিন র্যাশ আছে অন সোল, ভেসিকুলার ক্রাস্টিং র্যাশ, আর সাথে তার মার্কারগুলো বেশি এসএলএ B27 পজিটিভ।
তাহলে সোরিয়াটিক আর্থ্রাইটিস যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে পেশেন্টের ইউজুয়ালি সোরিয়াটিক একটা র্যাশ থাকবে, তাহলে র্যাশ বাদও আর্থ্রাইটিস হইতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের ফ্যামিলি হিস্ট্রি থাকবে বা নেইল চেঞ্জ থাকবে। এই ধরনের কোনো ফিচার্স এই পেশেন্টের নাই। সোরিয়াটিক ক্ষেত্রে ইউজুয়ালি হিস্ট্রি থাকবে ক্রনিক হিস্ট্রি, রিল্যাপসিং রিমাইটিং প্যাটার্ন থাকতে পারে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কি কি আছে? ফার্স্ট আছে পেশেন্টের আমরা যদি এজ চিন্তা করি তাহলে ইয়ং পেশেন্ট, মেল, অ্যাসিমেট্রিক্যাল আর্থ্রাইটিস, এবং এখানে ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি, তার মানে অ্যাসিমেট্রিক্যাল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ডিউরেশন হচ্ছে 1 উইক, তার মানে শর্ট ডিউরেশন রিলেটিভলি। তাহলে এই ধরনের রিলেটিভলি শর্ট ডিউরেশন ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস, অ্যাসিমেট্রিক্যাল প্যাটার্ন, তাহলে কি হতে পারে? এক্সেলেন্ট অ্যান্সার হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস গুলো ইউজুয়ালি হচ্ছে যে ইয়ং সেক্সুয়ালি অ্যাক্টিভ যে এজে বেশি হয়। ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস রিপ্রেজেন্ট করে লোয়ার লিম্ব ইনভলভমেন্ট বেশি থাকে, ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি থাকে, এই সেলে B27 মানুষের পজিটিভ থাকতে পারে। আমরা যদি বাকি পয়েন্টগুলো দেখি, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এটা ইউজুয়ালি হচ্ছে যে ইয়ং বা মিডল এজের মেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। সিনারিও মোটামুটি সিমিলার থাকবে, বাট পেশেন্টের হিস্ট্রি থাকবে ইউজুয়ালি একটু লং হিস্ট্রি থাকে। প্লাস এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে স্কিন র্যাশ, ভেসিকুলার ক্রাস্টিং লেশন অন লেফট সোল অফ হিজ ফুট। এই স্কিন র্যাশটা কি বলা হয়? রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে দুই ধরনের স্কিন র্যাশ থাকতে পারে, একটা হচ্ছে সার্সিনেট ব্যালানাইটিস, যেটা হচ্ছে ভেসিকুলার স্কিন র্যাশ অ্যারাউন্ড দ্য শ্যাফট অফ পেনিস, আর একটা থাকতে হচ্ছে কেরাটোডার্মা ব্যালানোহেজিকা। তাহলে এখানে যে স্কিন র্যাশের কথা বলা হয়েছে এটা হচ্ছে কেরাটোডার্মা ব্যালানোহেজিকা। এই ধরনের স্কিন র্যাশ মেইনলি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসে পাওয়া যায়। তো অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসে আমরা এই ধরনের স্কিন র্যাশ আসলে এক্সপেক্ট করি না, প্লাস বয়সটা একটু বেশি থাকে, এজও হইতে পারে, বাট সেক্ষেত্রে হিস্ট্রি থাকবে একটু লং হিস্ট্রি। এর পাশে গাউট ইউজুয়ালি হয় ওল্ড মেল পেশেন্টের ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে জয়েন্ট ইনভলভমেন্ট থাকে ইউজুয়ালি ফার্স্ট মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল, এবং পেশেন্ট ইউজুয়ালি একটা রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন পেশেন্ট রেনাল ফেলার থাকতে পারে, কিংবা মাইলোপ্রলিফেটিভ বা লিম্ফোপ্রলিফেটিভ কোনো ডিজিজ থাকতে পারে, অ্যালকোহলিক হিস্ট্রি থাকতে পারে, বা কোনো ড্রাগ হিস্ট্রি থাকতে পারে। তাহলে এই ধরনের কোনো রিস্ক ফ্যাক্টর নাই, পেশেন্টের বয়সও কম, সো এটা আমরা চিন্তা করতেছি না। সোরিয়াটিক আর্থ্রাইটিসের প্রেজেন্টেশন হাইলি ভ্যারিয়েবল, এটা অ্যাসিমেট্রিক্যাল হইতে পারে, সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন থাকতে পারে, উইথ অর উইথআউট স্কিন র্যাশ থাকতে পারে। তাহলে পরীক্ষায় যদি সোরিয়াটিক আর্থ্রাইটিস দেয় সেক্ষেত্রে আরো কিছু ক্লু দেওয়া থাকার কথা। পেশেন্টের স্কিন র্যাশের কথা বলা থাকতে পারে, সোরিয়াসিস, অথবা স্কিন র্যাশ না থাকলেও পেশেন্টের নেল চেঞ্জের কথা বলা থাকতে পারে, অথবা ফ্যামিলি হিস্ট্রির কথা বলা থাকতে পারে, ড্যাকটাইলাইটিসের কথা বলা থাকতে পারে। তাহলে এই ধরনের কোনো ক্লু এখানে নাই। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা তো ইউজুয়ালি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হবে, পেশেন্টের ইন্টারমিটেন্ট বা পারসিস্টিং জয়েন্ট পেইন থাকবে, এবং সেই ক্ষেত্রে জয়েন্ট পেইনটা হবে মিক্স টাইপের, মানে স্মল অ্যান্ড লার্জ জয়েন্ট ইনভলভমেন্ট থাকবে, এবং প্রেজেন্টেশন হবে ইউজুয়ালি সিমেট্রিক্যাল। এই ধরনের অ্যাসিমেট্রিক্যাল জয়েন্ট পেইন যদি ইনভলভমেন্ট হয়, অ্যাসিমেট্রিক্যাল মানে এখানে আমরা দেখি এক পাশে নি জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, একটা অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, মানে দুই পাশে সিমেট্রিক্যাল প্রেজেন্টেশন হয় না এখানে। এই ধরনের অ্যাসিমেট্রিক্যাল প্রেজেন্টেশন একটা হতে পারে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, আর একটা হতে পারে সোরিয়াটিক আর্থ্রাইটিসে, অথবা সেরোনেগেটিভ যে আদার আর্থ্রাইটিস গুলো আছে যেমন ইন্ট্রোপ্যাথিক বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, এগুলো তো হইতে পারে। সেরো পজিটিভ যে আর্থ্রাইটিস গুলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, শোগরেনস, এগুলো ইউজুয়ালি সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস হয়। তাহলে আমাদের সবগুলো পয়েন্ট একসাথে করে তারপরে ডিজিজ ডায়াগনোস করতে হবে। তাহলে এটা হচ্ছে খুবই টিপিক্যাল হিস্ট্রি, ইয়ং মেল পেশেন্ট, অ্যাসিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস ইনভলভিং লার্জ জয়েন্ট অফ বোথ লোয়ার লিম্বস, আর সাথে ইনফ্লামেটরি ব্যাক পেইন থাকতে পারে, আর এই ধরনের ভেসিকুলার ক্রাস্টিং স্কিন র্যাশ বা কেরাটোডার্মা ব্যালানোহেজিকা এই ধরনের স্কিন র্যাশ থাকতে পারে,
ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি থাকতে পারে। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস একটা টিপিক্যাল সিনারিও। নেক্সট প্রশ্ন, এ 35-year-old ship's steward is started on a new drug for rheumatological arthritis before leaving for Africa. He returns after 4 months complaining of hair loss and blurring of vision. He is found that he has misread the prescription and is taking triple the prescribed dose daily. তাহলে পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য প্রেসক্রাইব করা হয়েছে, সে ওভারডোজ নিছে, এখন প্রেজেন্ট করছে ব্লারিং অফ ভিশন অ্যান্ড হেয়ার লস নিয়ে। কোন ড্রাগটা রেসপন্সিবল? এক্সেলেন্ট। তাহলে এটা অ্যান্সার হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। তাহলে হাইড্রোক্সিক্লোরোকুইন কি করতে পারে? আমাদের রেটিনোপ্যাথি করতে পারে, ভিজুয়াল ডিস্টারবেন্স করতে পারে। এটা একটা ক্যারেক্টারিস্টিক টার্ম বলা হয় বুলস আই ম্যাকুলোপ্যাথি করতে পারে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস অন্যান্য কমন যে ডিজিজগুলোতে আমরা যে কমন ড্রাগগুলো ইউজ করি, এগুলো সাইড এফেক্টগুলো একটু পড়ে দেখা লাগবে, এগুলো অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। A 66-year-old man presents complaining of acute loss of vision in his right eye with a history of right-sided headache for the last 4 months. He also has pain in his jaw while eating. Fundoscopy reveals the swollen optic disc, eye movement are painless. Investigation reveals raised ESR and CRP. Temporal artery biopsy is reported as normal. ইনভেস্টিগেশনের মধ্যে ইএসআর এবং সিআরপি বেশি আছে, টেম্পোরাল আর্টারি বায়োপসি নর্মাল, নো এভিডেন্স অফ ইনফ্লামেশন। তাহলে পেশেন্ট হচ্ছে একটা ওল্ড এজের পেশেন্ট, প্রেজেন্টেশন হচ্ছে অ্যাকিউট পেইনলেস ভিজুয়াল লস, সাথে কি আছে? হেডেক আছে, আর হচ্ছে জ পেইন আছে। ইনভেস্টিগেশন করে দেখা গেছে সিআরপি ইএসআর এই বেশি। আর কি করা হয়েছে? টেম্পোরাল আর্টারি বায়োপসি করা হয়েছে, টেম্পোরাল আর্টারি বায়োপসি রিপোর্ট হচ্ছে নর্মাল। ডায়াগনোসিস কি হবে তাহলে? এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস। এটা খুবই টিপিক্যাল একটা সিনারিও। একটা ওল্ড এজ এ পেশেন্ট যদি হেডেক নিয়ে প্রেজেন্ট করে, জ ক্লডিকেশন বা জ পেইন থাকে, ভিজুয়াল লস থাকে, তাহলে এটা হচ্ছে টিপিক্যাল সিনারিও ফর জায়ান্ট সেল আর্টারাইটিস। এর সাথে ইনফ্লামেটরি মার্কার বেশিও থাকতে পারে, অনেক সময় নর্মালও থাকতে পারে। টেম্পোরাল আর্টারি বায়োপসি নর্মাল, এটা হচ্ছে প্রশ্নটাকে একটু মিসগাইড করার জন্য এটা দেওয়া হয়েছে। টেম্পোরাল আর্টারি বায়োপসি অনেক সময় নর্মাল থাকতে পারে, কারণ জায়ান্ট সেল আর্টারাইটিসে যে লেশনগুলো হয়, এগুলো হয় স্কিপ লেশন। সো বায়োপসি নেওয়ার সময় অনেক সময় লেশনগুলো মিসিং হইতে পারে। সো জায়ান্ট সেল আর্টারাইটিসে কোনো পেশেন্টের টেম্পোরারি বায়োপসি নর্মাল থাকা মানে এটা ডিজিজ এক্সক্লুড করে না। আর এটা হচ্ছে মিসগাইড করার জন্য। এরকম মিসগাইড করার জন্য আরো কিছু অপশন পরীক্ষা দিতে পারে, যেমন ইএসএস সিআরপি অনেক সময় নর্মাল লিখতে পারে। তাহলে ইএসএস সিআরপি ইউজুয়ালি বেশি থাকবে, বাট নর্মাল থাকা সত্ত্বেও জায়ান্ট সেল আর্টারাইটিস হইতে পারে। তাহলে ইএসএস সিআরপি নর্মাল, টেম্পোরাল আর্টারি বায়োপসি রিপোর্ট নর্মাল, বা টেম্পোরাল আর্টারি আল্ট্রাসাউন্ড, ডপলার আল্ট্রাসাউন্ড নর্মাল, এগুলো আমাদের ডায়াগনোসিস কনফার্ম করার জন্য বা এক্সক্লুড করার জন্য খুব একটা হেল্প করবে না। আর্টারি বায়োপসি কনফার্ম করার জন্য হেল্প করবে, ডিজিজ এক্সক্লুড করার জন্য হেল্প করবে না। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্টেশনটা আমাদের ইম্পর্টেন্ট। ওল্ড এজে একটা পেশেন্ট যদি হেডেক থাকে, ভিজুয়াল লস থাকে, জ পেইন থাকে, তাহলে এটা হচ্ছে জায়ান্ট সেল আর্টারাইটিস। বাকি যে সিনারিওগুলো যদি আমরা দেখি, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, তাহলে এই পেশেন্টগুলো ভিজুয়াল লস নিয়ে প্রেজেন্ট করতে পারে, বাট এখানে একটা আন্ডারলাইং রিস্ক ফ্যাক্টর থাকে। পেশেন্ট যদি হাইপারটেনসিভ, ডায়াবেটিক বা ক্রনিক গ্লুকোমা হিস্ট্রি থাকতে পারে। তবে সেন্ট্রাল ভেইন অকুলেশনের ক্ষেত্রে জ পেইন থাকবে না, তাহলে এটা হচ্ছে একটা এক্সক্লুডিং পয়েন্ট। সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অকুলেশনের ফান্ডোস্কোপিক ফাইন্ডিংস। ফান্ডোস্কোপি করলে এখানে হচ্ছে যে হেমোরেজ পাওয়া যাবে, বাট এখানে বলতেছে কি ফান্ডোস্কোপিতে সোলেন অপটিক ডিস্ক, মানে শুধুমাত্র প্যাপিলোরিমা টাইপ ফিচার্স আছে।
ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোনো কথা এখানে বলা হয় না, প্লাস ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্ট এই ধরনের অ্যাকিউট ভিজুয়াল লস বা হেডেক নিয়ে প্রেজেন্ট করে না। পলিআর্টারাইটিস নোডোসা, তাহলে পলিআর্টারাইটিস নোডোসা ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে, আর একটা হচ্ছে হাইপারটেনশন নিয়ে। সো এটাও এই সিনারির সাথে যায় না। শকজান সিনেমা পেশেন্টের ইউজুয়ালি থাকে কি ড্রাই আই, ড্রাই মাউথ, জয়েন্ট পেইন, এই ধরনের ফিচার্স প্রেজেন্ট করে। তাহলে ওল্ড এজের পেশেন্ট যদি হেডেক নিয়ে প্রেজেন্ট করে, সবাই থেকে আমাদের চিন্তা করতে হবে জায়ান্ট সেল আর্টারাইটিস। আর সাথে যদি জ পেইন, ভিজুয়াল লস, তাকে ইনফ্লামেটরি মার্কার বেশি থাকে, তাহলে এগুলো আমাদের এক্সট্রা ক্লু দিবে। আর এর বাইরে আমরা চিন্তা করব সাব অ্যাকনয়েড হেমোরেজ আছে কিনা, সাবডুরাল হেমাটোমা আছে কিনা, কিংবা কোনো আর্টারি ডিসেকশন আছে কিনা। সেগুলোর ক্ষেত্রে আমাদের আলাদা নিউরোলজিক্যাল ডেফিসিট থাকবে, পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন বা কার্ডিওভাস্কুলার রিস্ক, এগুলো ক্লু দেওয়া থাকবে। A 40-year-old woman presents with a 5-year history of Raynaud's phenomenon. She now complains being unable to extend her fingers and has developed a painful ulcer on the tip of her right index finger. তাহলে মিডিল এজড ফিমেল পেশেন্ট, প্রেজেন্টেশন হচ্ছে রেনল্ডস নিয়ে, সাথে আলসারেশন আছে, আছে স্কিন টাইটেনিং আছে। প্রশ্ন বলছে কি হুইচ অ্যান্টিবডিজ আর মোস্ট লাইকলি টু বি প্রেজেন্ট ইন দিস কন্ডিশন। এক্সেলেন্ট। তাহলে হচ্ছে অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডিজ। ডায়াগনোসিস কি তাহলে এটা? লোকালাইজড কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। তাহলে এখানে আসলে প্রশ্ন দেখে লোকালাইজ বা ডিফিউজ সিস্টেমিক স্ক্লেরোসিস বোঝাটা কঠিন। তবে পেশেন্টের যদি রেনল্ডস ফেনোমেনন থাকে আর সিস্টেমিক এই ডিফিউজ কিউটেনিয়াস এগুলো যদি কোনো ক্লু না থাকে, মানে পেশেন্টের ট্যাঙ্ক ইনভলভমেন্ট আছে কিনা, এলবো প্রক্সিমালি জয়েন্ট এই স্কিন টাইটিং থিকানে আছে কিনা, এই ধরনের কোনো কথা যদি বলা না থাকে, তাহলে মোস্ট লাইকলি এটা লোকালাইজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। এবং এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবডি পজিটিভ পাবো, অ্যান্টি সেন্ট্রোমিয়ার অ্যান্টিবডি। A 31-year-old man with nephrotic syndrome complains of 2-month history of pain in his right hip joint. The movements of the hip are free but painful. An X-ray provides evidence of a completely destroyed femoral head. Okay. তাহলে পেশেন্টের বয়স হচ্ছে 31 বছর, ডায়াগনোস কেস অফ নেফ্রোটিক সিনড্রোম। পেশেন্টের সমস্যা হচ্ছে কি রাইট হিপ জয়েন্ট পেইন। এক্স-রে করে দেখা গেছে ফিমোরাল হেডটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে গেছে, ফিমোরাল হেড ডিস্ট্রাকশন। এটা খুবই টিপিক্যাল সিনারিও ফর অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড। রিস্ক ফ্যাক্টর কি এখানে? এখানে দুইটা রিস্ক ফ্যাক্টর আছে, একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম নিজে একটা রিস্ক ফ্যাক্টর, আর একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টে ইউজুয়ালি লং টার্ম গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয়। তাহলে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ হিপ জয়েন্ট, এটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্টেরয়েড। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট ক্লু থাকতে পারে, যেমন অ্যালকোহলিক পেশেন্টগুলোর ক্ষেত্রে হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে সিকল সেল ডিজিজ। এছাড়া আরো অনেক কজ আছে, লং টার্ম কেমোথেরাপি পেয়ে থাকে, ইমিউনোসাপ্রেসিভ থ্যারাপি পাইলেও অনেক সময় এগুলো হতে পারে। তাহলে আমাদের জন্য এখানে দুইটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং বা ক্লু বলতে পারি, একটা হচ্ছে ইউনিল্যাটারাল হিপ জয়েন্ট পেইন। তাহলে সিমটমস অনেক সময় ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। মেইন প্রবলেম থাকবে হিপ জয়েন্ট পেইন থাকবে, এবং এটা হচ্ছে যে যদি পেশেন্টের ওয়েট বিয়ারিং হয় বা মুভমেন্ট হয়, সেক্ষেত্রে পেইনটা আরো বাড়ে। আর এক্স-রেতে ফাইন্ডিংস পেয়েছে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ ফিমোরাল হেড।
আর সাথে রিস্ক ফ্যাক্টর হিসেবে তো আছে নেফ্রোটিক সিনড্রোম, যেখানে লং টার্ম স্টেরয়েড ইউজ হতে পারে। A 20-year-old man is seen in the clinic with a rash over his buttocks and lower legs, and pain and swelling in both knees. 2 weeks earlier, he had an upper respiratory infection. His blood pressure is 170 by 100 millimeter mercury. Routine blood tests are unremarkable except for raised IgA level, and an ESR is 62. Urinalysis reveals proteinuria and hematuria. What is the most likely diagnosis? এক্সিলেন্ট। তাহলে এটাও হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, এফসিবিএস হোক এমআরসি হোক যে কোনো জায়গায়, হেনোর সনল্যান্ড পারপুরা। পেশেন্টগুলো ইউজুয়ালি থাকে হচ্ছে ইয়ং পেশেন্ট, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক স্কিন র্যাশ থাকে। এক্ষেত্রে মেইনলি স্কিন র্যাশগুলো থাকে হচ্ছে এক্সটেন্সো সারফেসে, বাটকে, লোয়ার লেগে। পেশেন্টের সাথে জয়েন্ট পেইন থাকতে পারে এবং গ্লোমেরুলোনেফ্রাইটিস থাকতে পারে, মানে প্রোটিনিউরিয়া এন্ড হেমাচুরিয়া থাকতে পারে। এবং এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আইজি নেফ্রোপ্যাথি। সো এখানে যদি আমরা বায়োপসি করি তাহলে ফিচার্স পাওয়া যাবে আইজি নেফ্রোপ্যাথির মতো। ইমিউনোগ্লোবুলিন এ ডিপোজিশন পাওয়া যাবে, হাতে মেসেঞ্জিয়াল সেল প্রলিফারেশন থাকতে পারে। বাকি সিনারিগুলো যদি আমরা দেখি, ডিফিউজ কিউটেনিয়াস সিস্টেমিক স্ক্লেরোসিস। সিস্টেমিক স্ক্লেরোসিস পেশেন্টের অনেক সময় রেনাল ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, বাট এরা কখনো গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে না। প্লাস এই ধরনের স্কিন র্যাশ এটাও কিউটেনিয়াস সিস্টেমে এই সিস্টেমিক স্ক্লেরোসিসে এক্সপেক্টেড না। হিমোলাইটিক ইউমিক সিনোর পেশেন্টে ইউজুয়ালি ডায়রিয়া হিস্ট্রি থাকে, এর সাথে হিমোলাইসিস অ্যান্ড একেআই মানে রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে। তাহলে হিমোলাইটিক ইউমিক সিন্ড্রোমে যদি পেশেন্টের সিভিয়ার থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় পেটিসিয়াল র্যাশ থাকতে পারে, বাট সেটা এই ধরনের ক্যারেক্টারিস্টিক র্যাশ থাকবে না। মাইক্রোস্কোপিক পলিঅ্যানজাইটিস এটা ইউজুয়ালি প্রেজেন্ট করে গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে। সো এই পেশেন্টের ক্ষেত্রে হেমাচুরিয়া, প্রোটিনুরিয়া এটা থাকতে পারে। তবে এই ক্ষেত্রে ক্লু থাকবে কি পিয়াঙ্কা পজিটিভ থাকে, এবং সেই ক্ষেত্রে এই ধরনের ক্যারেক্টারিস্টিক স্কিন র্যাশ থাকে না। আর পলিআর্থ্রাইটিস নোডোসা এটা তো আমরা একটু আগে পড়লাম যে পেশেন্টের মেইন প্রেজেন্ট থাকে হচ্ছে হাইপারটেনশন অ্যান্ড রেনাল ইম্পেয়ারমেন্ট নিয়ে, সাথে হচ্ছে স্কিন র্যাশ থাকতে পারে। এখানে স্কিন র্যাশটা কি বলা হয়? তাহলে পেশেন্টের লিভিডো রেটিকুলাইজ থাকতে পারে। আর খুবই ইম্পর্টেন্ট একটা ক্লু আছে, হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে। ইউজুয়ালি বি ভাইরাসের পজিটিভ কথাটা পরীক্ষায় মেনশন করা থাকে এটা। A 38-year-old man complains of increasing exertional dyspnea. On examination, he has severe thoracic kyphosis, fine inspiratory crepitations at the apexes, here on auscultation. X-ray of the spine shows ossification of the anterior longitudinal ligament and facet joint fusion. There is also significant calcification and arthritic changes around the both SI joint. 38-year-old male patient, আছে ডিসপ্নিয়া আছে, ইন্সপিরেটরি ক্র্যাকলস ক্রিপিটেশন আছে অ্যাপেক্সে। আর এক্সরেতে কি আছে? আর্থ্রাইটিক চেঞ্জ ইন এসআই জয়েন্ট,
আর হচ্ছে অ্যান্টিলংসন লিগামেন্ট অ্যান্ড ফ্যাসেট জয়েন্ট ফিউশন আছে। এটা হচ্ছে একটা টিপিক্যাল সিনারিও ফর অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস ইউজুয়ালি মেল পেশেন্টের ক্ষেত্রে হয়। ইউজুয়ালি মিডল এজ মেল পেশেন্ট, বয়স 45-এর কম থাকে। আর কানেকটিভ টিস্যুর মধ্যে এটা একমাত্র এক্সেপশন যেখানে হচ্ছে অ্যাপিকাল ফাইব্রোসিস হইতে পারে বা আপার জোন ফাইব্রোসিস হইতে পারে, যেটার কারণে পেশেন্টের মেইনলি শর্টনেস অফ ব্রেথ এবং ইন্সপিরেটরি প্রিপারেশন পাওয়া যাচ্ছে। আর বাকি যে এক্সরে ফাইন্ডিংস এগুলো অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস ফাইন্ডিংসে দেওয়া রয়েছে এখানে। তাহলে এই ধরনের মিডিল এজড মেল পেশেন্ট যদি জয়েন্ট পেইনে প্রেজেন্ট করে, শর্টনেস অফ ব্রেথ থাকে, তাহলে আমাদেরকে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস এটা চিন্তা করতে হবে। A 55-year-old man complains of gritty sensation in his eyes, red spots on both cuffs, and pain in his wrist and hand. Anti-Rho and anti-LA antibodies are high. Excellent. তাহলে আছে Sjogren's syndrome। তাহলে এখানে মেইন সমস্যা কি, পেশেন্টের ড্রাই আই আছে, যে এটা ডিরেক্টলি না বলে বলছে কি পেশেন্টের গ্রিটি সেন্সেশন আছে। আর সাথে কি আছে, পেশেন্টে জয়েন্ট পেইন আছে, আর অ্যান্টিবডির মধ্যে অ্যান্টি-রো অ্যান্ড অ্যান্টি-লা পজিটিভ আছে। আর পেশেন্টের যে রেড স্পট আছে, এটা অনেক সময় পেশেন্টের শোকজেন্সের সাথে অ্যাসোসিয়েটেড ভাস্কুলারিটিসের কারণে এই ধরনের স্কিন র্যাশ পাওয়া যেতে পারে। শোকজেন্সের ক্ষেত্রে কোন ধরনের ম্যালিগন্যান্সি রিস্ক থাকে বেশি? তাহলে এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এই ধরনের সিনারিও দিয়ে, যে এই ধরনের পেশেন্টের কোন ধরনের ম্যালিগন্যান্সি রিস্ক থাকে বেশি। তাহলে শোকজেন্সের ক্ষেত্রে লিম্ফোমার রিস্ক থাকে অনেক বেশি। শোকজেন্সে কোন ধরনের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়? প্রক্সিমাল আর ডিস্টাল? কানেকটিভ টিস্যু ডিজিজগুলোতে ইউজুয়ালি ডিস্টাল বা টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিড সেটা হচ্ছে বেশি কমন। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস, শোকজেন্স, এসএলই এগুলোতে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়, সেটা হবে ইউজুয়ালি টাইপ 1 বা ডিস্টাল আরটিএ। A 70-year-old woman presents with pain and swelling in both knees. X-ray shows a ream of calcification of the lateral meniscus in both knees. What will be the characteristic finding in the joint aspirate? তাহলে বয়স্ক পেশেন্ট, ফিমেল, নি জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করছে, তার হচ্ছে যে মনোআর্থ্রাইটিস। আর ক্লুর মধ্যে কি বলছে, ক্যালসিফিকেশন অফ মেনিসকাস। তাহলে ডায়াগনোসিস কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এফসিপিএস, এমএসসি পার্ট 1 পার্ট 2 সব পরীক্ষায় আসবে। এমএসসি পার্ট 2 ক্ষেত্রে যে এক্সরে ফাইন্ডিংস দেওয়া আছে, এটা ইউজুয়ালি এক্সরে না দিয়ে, এই ফাইন্ডিংস না লিখে একটা এক্সরে ছবি দিয়ে দিবে। তাহলে ডায়াগনোসিস হচ্ছে সিউডো গাউট। তাহলে জয়েন্ট এক্সপ্রেশন আমরা ফাইন্ডিংস কি পাবো? পজিটিভলি বাইরেফিউজেন ক্রিস্টাল। তাহলে কোনো পেশেন্ট যদি মনো আর্থ্রাইটিস প্রেজেন্ট করে, তাহলে আমাদের কয়েকটা ডায়াগনোসিস মনে রাখা লাগবে। একটা হচ্ছে গাউট, একটা হচ্ছে সিউডো গাউট, থার্ড হচ্ছে সেপ্টিক আর্থ্রাইটিস, ফোর্থ হচ্ছে হেমাটোসিস, অ্যান্ড ফাইনালি রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। আরেকটা আসতে পারে অস্টিও আর্থ্রাইটিস।
তাহলে মনো আর্থ্রাইটিসে এই কয়েকটা কজ আমাদের মনে রাখা লাগবে। এর মধ্যে প্রথম ফার্স্টে ইউজুয়ালি অ্যাকিউট প্রেজেন্টেশন থাকে, আর অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি ক্রনিক প্রেজেন্টেশন থাকে। এর মধ্যে একটা সিনারি আমরা পড়লাম হচ্ছে সিউডো গাউট, বাকিগুলো আমরা ইনশাল্লাহ পড়বো আস্তে আস্তে। এই সিউডো গাউটের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট ক্লু থাকবে হচ্ছে ক্যালসিফিকেশন অফ কার্টিলেজ বা কন্ড্রো ক্যালসিফিকেশন, কন্ড্রো ক্যালসিনোসিস। এছাড়া আরো কিছু ক্লু থাকতে পারে, যেমন সিউডো গাউট এগুলো বেশি হয় হচ্ছে যে একটা কমন সিনারি হচ্ছে হিমোক্রোমাটোসিসে। তাহলে অনেক সময় হিমোক্রোমাটোসিস একটা সিনারি দিয়ে সেখানেও বলতে পারে যে পেশেন্টের ধরনের জয়েন্ট পেন আছে, দিয়ে তারপর বলতে পারে ডায়াগনোসিস কি। আর এমএসসি পাঠ্য পরীক্ষার ক্ষেত্রে আমরা বললাম যে এক্স একটা ছবি দিয়ে দিবে এই যে ক্যালসিফিকেশন কন্ড্রো ক্যালসিনোসিসে। তাহলে এই ধরনের একটু বয়স্ক রোগী, সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট এবং সাথে কন্ড্রো ক্যালসিনোসিস আছে, ডায়াগনোসিস হচ্ছে সিউডো গাউট। সিউডো গাউটের ক্ষেত্রে আমরা যেটা পাই হচ্ছে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টাল। তাহলে পরীক্ষা অনেক সময় ডিরেক্ট ডায়াগনোসিস জানতে চায়, অনেক সময় এই যে ক্রিস্টাল যেগুলো পাওয়া যায় এগুলো ক্যারেক্টারিস্টিক দিতে পারে। তাহলে ক্যালসিয়াম পাইরোফসফেট ক্রিস্টালের ক্যারেক্টারিস্টিক কি কি থাকে? এদের শেপটা থাকে হচ্ছে রম্বয়েড শেপ, এবং এটা হচ্ছে পজিটিভলি বাইপ্রেজেন্ট থাকে। You review a 54-year-old woman who has long-standing rheumatoid arthritis. Which one of the following are common features of rheumatoid arthritis? কি কি আছে অপশনে? Crohn's disease, proteinuria from renal deposition of amyloid, proximal interphalangeal joint involvement in the hands, ulcerative colitis, uveitis. তাহলে এর মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফিচার্স কোনটা? এক্সেলেন্ট, সি। তাহলে পিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট এটা হচ্ছে ইউজুয়ালি রিউমাটয়েড আর্থ্রাইটিসের বেশি কমন। বাকি যে ফাঙ্গাস, আলসারেটিভ কোলাইটিস, ইউভাইটিস, অ্যামাইলোইডোসিস, ক্রনস এগুলো মেইনলি সেরোনেগেটিভ আর্থ্রাইটিস গুলোর সাথে বেশি অ্যাসোসিয়েটেড থাকে। A 30-year-old woman visits a clinic with a 2-month history of pain in both her hands. Which characteristic symptom in her clinical history would you be most likely to see that would reflect an inflammatory arthritis such as rheumatoid arthritis? তার মানে পেশেন্টে কোন ক্যারেক্টারিস্টিকটা থাকলে সেটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ইন্ডিকেট করে। অপশন কি কি আছে? feels tired and unwell, inability to extend and flex her fingers fully, inability to knit because of pains in her fingers, marked stiffness more than an hour in the mornings, presence of firm non-tender nodule in the fingers and on the elbows. তাহলে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের জন্য এখানে সবথেকে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে মার্কড স্টিফনেস ফর মোর দেন an hour in the morning. A 73-year-old man presents with malaise, anorexia, pain in his shoulders and hip, and weight loss of 8.7 kg, which symptoms have developed over the past 3 months. Examination is unremarkable except for mildly painful limitation of movement of his hips and shoulders. ESR is 72, CRP is elevated, creatine kinase is in the normal range. পেশেন্টের বয়স হচ্ছে অনেক বেশি, 73 ইয়ার ওল্ড, সাথে কিছু সিস্টেমিক সিমটমস আছে, আর মেইন সমস্যা হচ্ছে তার হিপ অ্যান্ড শোল্ডারের পেইনফুল লিমিটেশন অ্যান্ড ওয়েট লসের সাথে। পেশেন্টের ইনফ্লামেটরি মার্কারগুলো বেশি, বাট ক্রিয়েটিন কাইনেজ নর্মাল। এটা হচ্ছে খুবই ক্লাসিক্যাল সিনারিও ফর পলিমায়ালজিয়া রিউমেটিকা। পলিমায়াসাইটিস বা ডায়াবেটিস এগুলোতে ইউজুয়ালি পেশেন্টের মাসল উইকনেস থাকে, নট হচ্ছে যে পেইনফুল লিমিটেশন থাকে।
রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলএ, গাউট এগুলো সিনারিও তো আমরা অলরেডি ডিসকাস করছি। এখান থেকে একটা জিনিস একটু বলে রাখি, যদি পেশেন্ট ভেরি ওল্ড এজের পেশেন্ট হয়, বয়স যদি মোর দ্যান 55 বা মোর দ্যান 60 থাকে, এই ধরনের পেশেন্টের রিউমাটোলজিক্যাল ডিজিজ থাকতে কয়েকটা ডিজিজ মেইনলি থাকে। একটা হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস, একটা হচ্ছে পলিমায়ালজিয়া রিউমেটিকা, একটা হচ্ছে প্যাজেটস ডিজিজ, তারপর হচ্ছে সিডোগাউট থাকতে পারে, সেপটিক আর্থ্রাইটিস থাকতে পারে, আর একটা হচ্ছে জয়েন্ট পেইন টাইপের ফিচার্স, মানে মাল্টিপল মায়োলোমা থাকতে পারে। তাহলে এরকম যদি বেশি ওল্ড এজের পেশেন্ট দেখা যায়, সাথে জয়েন্ট পেইন বা হচ্ছে কানেক্টিভ ডিজিজের প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্ট করে, তাহলে এই ডিজিজগুলো আমাদের একটু চিন্তা করতে হবে। এগুলোই মেইনলি ওল্ড এজে হয়। আর এর সাথে যদি মাসল উইকনেস থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে পলিমায়াসাইটিস, ডার্মাটোমায়াসাইটিস অ্যান্ড ল্যাম্বার্টিটন সিন্ড্রোম, এই তিনটে চিন্তা করতে হবে। তাহলে এই ডিজিজগুলো হচ্ছে মেইনলি বলা যায় বুড়া রোগীদের, মানে বয়স্ক রোগীদের ডিজিজ আর কি। আরেকটা বাদ পড়ছে গাউট হতে পারে। তাহলে এরকম যদি বয়স দেখি 70 বা 80 বছর, সাথে জয়েন্ট পেইন বা মাসেল পেইন বা উইকনেস এই ধরনের প্রেজেন্টেশন আছে, তাহলে এই ডিজিজগুলো কোনো একটা কিনা আমাদের একটু খেয়াল করে দেখতে হবে। 18 years old patient presents with purpura on his back, buttocks, and extensor surface of his lower limbs. He has deep stick hematuria. একই প্রশ্ন আমরা একটু সলভ করে আসছি। ইয়ং পেশেন্ট, স্কিন র্যাশ আছে, জয়েন্ট এই হেমাচুরিয়া আছে। ডায়াগনোসিস হচ্ছে হেমোসন্ধান পারপুরা। A 21-year-old man presents to his GP with lower back pain. He reports the pain is accompanied by stiffness, is worse in the morning, and improves with exercise. He denies any radiation of pain or bowel and bladder incontinence. On physical examination, there is decreased anterior flexion of the lumbar spine. The arbitrary test is positive for ECL B27. Spinal X-ray showed bamboo spine deformity. He received conservative treatment in the form of physiotherapy and NSAID, but symptoms continue to deteriorate. Which of the following agents are most effective for his condition? And it is a typical ankylosing spondylosis scenario. Patient already physiotherapy পাইছে, NSAID পাইছে, এরপরে নেক্সট ট্রিটমেন্ট অপশন কি হতে পারে? এক্সেলেন্ট। তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড NSAID। এটাগুলো যদি রেসপন্স না করে, তাহলে আমরা ইমিউনোসাপ্রেসিভ থেরাপির মধ্যে ইউজ করতে পারি অ্যাডালিমুভাব, আর একটা হচ্ছে ইটানারসাপ। এই দুটো নাম মনে রাখতে হবে, এটা এমআরসিপি তো খুব কমনলি আসে, এফসিএস পরীক্ষাগুলোতে আসতে পারে। A 45-year-old woman presents to the general practitioner with a 3-month history of pain and stiffness in her hands, particularly in the morning for more than 1 hour. She also reports swelling in her wrists and metacarpophalangeal joints of both hands, along with occasional fatigue. Her symptoms improve slightly with movement throughout the day. The patient mainly হচ্ছে মর্নিং স্টিফনেস আছে, জয়েন্ট পেইন আছে, যেটা সেই স্মল জয়েন্টগুলোতে বেশি ইনভলভমেন্ট করছে, সাথে মোর দ্যান 1 আওয়ার মর্নিং স্টিফনেস আছে, এবং মুভমেন্ট বা অ্যাক্টিভিটির সাথে জয়েন্ট পেইনটা ইমপ্রুভ হয়, মানে ইনফ্লামেটরি টাইপ আর্থ্রাইটিস। তাহলে 45-year-old ফিমেল পেশেন্ট সিমেট্রিক্যাল ইনফ্লামেটরি পলিআর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে ডায়াগনোস কি হবে? রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে বাকিগুলো এখানে আসলে খুব একটা ডিডি আসবে না। গাউট তো ইউজুয়ালি মনো আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে, অস্টিওআর্থ্রাইটিস ইউজুয়ালি নন ইনফ্লামেটরি থাকে, সোরিয়াটিক আর্থ্রাইটিস থাকে ইউজুয়ালি অ্যাসিমেট্রিক্যাল, লার্জনগুলো ইউজুয়ালি বেশি ইনভলভমেন্ট হয় পেশেন্টের, সাথে স্কিন র্যাশ বা আদার্স ফিচারগুলো থাকতে পারে। এখানে কনফিউশন হতে পারে দুইটা, রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড এসএলই নিয়ে। তবে এসএলই পেশেন্টগুলো ইউজুয়ালি আরও বেশি ইয়ং থাকে, এবং সাথে এসএলইর আদার্স কোনো ফিচার্স এখানে নাই, যেমন পেশেন্টের কোনো স্কিন র্যাশ নাই, অ্যালোপেশিয়া নাই, ফটোসেন্সিটিভ মেলা র্যাশ নাই,
তাহলে এই ধরনের কোনো ফিচার যেহেতু নাই, তাহলে ডায়াগনোস হবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস যদি থাকে, তাহলে সেক্ষেত্রে মোস্ট লাইকলি ডিফারেন্সিয়াল আসে কয়েকটা। একটা হচ্ছে আরএ, তারপর হচ্ছে এসএলই, তারপর হচ্ছে শোগরেন্স, আর যদি শর্ট ডিউরেশন হয় সেক্ষেত্রে ভাইরাল আর্থ্রাইটিস। ভাইরাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে তো মেল ফিমেল ব্যাপার না, যে কোনো পেশেন্টই হইতে পারে। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আলাদা করে চিন্তা করতে হবে আরএ, এসএলই, শোগরেন্স। শোগরেন্সের ক্ষেত্রে তো বলাই থাকবে পেশেন্টের ড্রাই আই বা ড্রাই মাউথ এই ধরনের কথা বলা থাকবে। এসএলই ক্ষেত্রে মেলার র্যাশের কথা থাকতে পারে, অথবা হচ্ছে পেশেন্টের অ্যালোপেশিয়া ওরাল সেগুলো থাকতে পারে। আর এক্ষেত্রে ইউজুয়ালি এই ধরনের কোনো ফিচার্স থাকে না, শুধুমাত্র জয়েন্ট পেইন, ফ্যাটিক এগুলো নিয়ে বেশি পেশেন্ট প্রেজেন্ট করে। A 22-year-old student newly diagnosed ankylosing spondylitis has increasing back pain and early morning stiffness. Blood tests are all normal. What treatment would you advise as first-line therapy? Excellent. তাহলে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইটিস ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে ওরাল এনএসআইডি। আর এর সাথে যদি ফিজিওথেরাপি থাকে তাহলে ফিজিওথেরাপিও অ্যান্সার, দুইটাই আর কি, ফিজিওথেরাপি অ্যান্ড এনএসআইডি। A 70-year-old man attends the rheumatology clinic complaining of stiff, painful right hand and pain and swelling in both knees. On examination, bony lumps are seen at the distal interphalangeal joints. ESR 30 mm/hour, which is normal. তাহলে ওল্ড এজ এ পেশেন্ট প্রেজেন্ট করছে নি জয়েন্ট পেইন, স্টিফনেস অ্যান্ড সোয়েলিং নিয়ে, সাথে ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টে বনি লাম্প আছে। তাহলে ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট হয় আমাদের কোথায় কোথায়? এটা হচ্ছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, আর একটা হচ্ছে গাউট। যখন ডিআইপি জয়েন্ট ইনভলভমেন্ট বলবে, ডিস্টাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্টস, তখন এই তিনটার কোন একটা ইউজুয়ালি সিনারিও থাকবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে প্রক্সিমাল ইন্টারফেরেন্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট হয়। তাহলে এই পেশেন্টের সাথে কোনটার সাথে মিলবে? সোরিয়াটিক, অস্টিওআর্থ্রাইটিস, গাউট। পেশেন্ট আমরা যদি ইএসআর দেখি, তাহলে এখানে ইএসআরটা হচ্ছে নর্মাল। তাহলে এখানে নর্মাল ইএসআর মানে হচ্ছে নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস। নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে একটাই সিনারিও আসে পরীক্ষা, সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এর বাইরে নন ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আর তেমন কোনো সিনারিও পাবেন না খুঁজলো। A 52-year-old man presents with an acutely painful and red right big toe. His uric acid level is 0.6 millimole per liter. This is slightly raised. তাহলে পেশেন্ট 52-year-old প্রেজেন্ট করছে মনো আর্থ্রাইটিস নিয়ে এবং ইনভলভমেন্ট হচ্ছে কি রাইট বিগ টো। What is the most common cause of hyperglycemia in gout? Excellent. তাহলে impaired renal excretion of uric acid, এটা হচ্ছে মোস্ট কমন কজ। বাকি যে কজগুলো দেওয়া আছে এগুলোতেও হাইপারগ্লিসেমিয়া হতে পারে, গাউট হতে পারে, বাট মোস্ট কমন হচ্ছে impaired renal excretion of uric acid। গাউটের ক্ষেত্রে সব থেকে কনফিউজিং যে মানে প্রশ্নে দেওয়া থাকে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড অনেক সময় নর্মাল থাকতে পারে। তাহলে গাউটের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেশিও থাকতে পারে, অনেক সময় নর্মালও থাকতে পারে। সো এটা দেখে কনফিউজ হওয়া যাবে না। যদি কোনো পেশেন্টের সিঙ্গেল জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, বিশেষ করে মেটাটার্সোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট
বা বিগ টো যদি ইনভলভমেন্ট করে পায়ের, তাহলে এটা মোস্ট লাইকলি এটা গাউটের সিনারিও। এর সাথে আদার্স ক্লু থাকতে পারে পরীক্ষায়, বাট যেটা মনে রাখতে হবে যে ইউরিক অ্যাসিডের উপরে ডায়াগনোসিস ডিপেন্ডেন্ট না। ইউরিক অ্যাসিড নর্মালও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। A 17-year-old teenager attends the clinic with a one-day history of pain and swelling in his left knee. He is known to have factor VIII deficiency. On examination, there is restriction of joint involvement, movement. Joint is hot, swollen, and extremely painful. ESR CRP levels are normal. Test for rheumatoid factor is negative. What is the most likely diagnosis? এটা মোটামুটি একটা সহজ সিনারিও। পেশেন্ট আগে থেকে ফ্যাক্টর VIII ডেফিসিয়েন্সি আছে, রিকারেন্ট জয়েন্ট পেন এন্ড সোয়েলিং হচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে হেমাটোসিস। আচ্ছা, এই পেশেন্টের হেমাটোলজিতে প্রশ্ন আসতে পারে। পেশেন্টের ডেফিসিয়েন্সি আছে ফ্যাক্টর VIII। এই পেশেন্টের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথমিন টাইম, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোলিস্টিন টাইম। ব্লিডিং টাইম কেমন থাকবে, এটা নর্মাল নাকি বেশি? বিটি নর্মাল, ক্লটিং টাইম প্রলংড। পিটি কেমন থাকবে? তাহলে এপিডিটি হবে প্রলংড। আর প্রথমিন টাইম কেমন থাকবে? নর্মাল। আর যদি ফ্যাক্টর IX ডেফিসিয়েন্সি থাকে, মানে হিমোফিলিয়া বি হয়, সেক্ষেত্রে সেম সিনারিও। এক্সেলেন্ট। তাহলে এটা ভুল করা যাবে না, দুইটা ক্ষেত্রে একই। ভন উইলিয়াম ডিজিজ হলে কেমন থাকবে সিনারিও? ব্লিডিং টাইম কেমন থাকবে ভন উইলিয়াম ডিজিজে? এক্সেলেন্ট। এপিটি নর্মাল থাকতে পারে অথবা প্রলংড হতে পারে। ক্লটিং টাইম নর্মাল, ব্লিডিং টাইম নর্মাল। না, এটা তো মিলল না। প্রথম টাইম নর্মাল থাকবে, ব্লিডিং টাইম কেমন থাকবে? ভন উইলিয়াম ফ্যাক্টর এটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে প্লেটলেট ফাংশনের জন্য। প্লেটলেটের যে গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর থাকে, এই গ্লাইকোপ্রোটিন রিসেপ্টরটা বাইন্ড করে হচ্ছে ভন উইলিয়াম ফ্যাক্টরের সাথে। যদি ভন উইলিয়াম ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে প্লেটলেট যে অ্যাডহেশন, প্লেটলেটের ফাংশনটা প্রপারলি করতে পারবে না। প্লেটলেটের যদি নাম্বার বা ফাংশনে কোনো ইম্পেয়ারমেন্ট হয়, তাহলে ব্লিডিং টাইম প্রলংড হবে। সো এখানে ব্লিডিং টাইম বেশি থাকবে। আর ক্লটিং টাইম কি হবে? ভন লিমিট ফ্যাক্টরের দুইটা ফাংশন, একটা হচ্ছে প্লেটের সাথে বাইন্ড করে, আরেকটা হচ্ছে এটা ফ্যাক্টর VIII কে প্রোটেকশন করে। আমাদের যে ক্লটিং ফ্যাক্টর VIII আছে, এটা যখন ভন লিমিট ফ্যাক্টর বাইন্ড অবস্থা থাকে, এটা ডিস্ট্রাকশন কম হয়। তাহলে ভন লিমিট ফ্যাক্টর যদি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তার ফ্যাক্টর VIII ডিস্ট্রাকশন বেশি হবে, ফিসাস পাবে হিমোফিলিয়ার মতো। মানে এক্ষেত্রে ক্লটিং টাইম বেশি থাকবে, এপিটিটা বেশি থাকবে। বাট এই ক্ষেত্রে যেহেতু ফ্যাক্টরিতে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি থাকে না, সো ব্লিডিংটা হিমোফিলিয়ার মতো এত সিভিয়ার ব্লিডিং হয় না। বাট আমরা যদি ক্লটিং টাইম করি, এপিজিটি করি, সেগুলো আমরা ইউজুয়ালি প্রলং পাবো। তাহলে ভন লিভেন ডিজিজের ক্ষেত্রে প্রথম মিন টাইম বাদে বাকি সবগুলোই বাড়তে পারে। A 44-year-old man presents with fatigue, low-grade fever, and weakness. Because of muscle weakness, he can no longer climb the stairs to the first floor flat. Over the past few weeks,
A violaceous rash has appeared on his cheeks. Blood tests done in primary care were normal, including CRP and ESR. পেশেন্টের হচ্ছে প্রক্সিমাল মাসল উইকনেস আছে, সাথে হচ্ছে ভায়োলেশিয়াস স্কিন র্যাশ আছে। ডায়াগনোসিস হচ্ছে ডার্মাটোমায়াসাইটিস। তাহলে কোনো পেশেন্টের যদি প্রক্সিমাল মাসল উইকনেস থাকে, এর সাথে যদি স্কিন র্যাশ থাকে, তাহলে ডায়াগনোসিস হবে ডার্মাটোমায়াসাইটিস। কনফার্ম করবো কিভাবে? কিসের বায়োপসি করবো? তাহলে কনফার্মেটরি হচ্ছে মাসল বায়োপসি। আর ডার্মাটোমায়াসাইটিসের ক্ষেত্রে অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাবে কোনটা? মোস্ট কমন কোনটা আর মোস্ট স্পেসিফিক কোনটা? সেই স্পেসিফিকটা করি, মোস্ট কমন না হলে সমস্যা নেই। তাহলে অ্যান্টি MI2। তাহলে কয়েকটা জিনিস আমাদের ডার্মাটোমায়াসিস থেকে মনে রাখা লাগবে। A 44-year-old man with celiac disease presents with pain in hips and thighs. Blood tests performed in primary care show a normal full blood count aside from a mild anemia. আদার ইনভেস্টিগেশনের মধ্যে পেশেন্টের ক্যালসিয়াম আছে লো নর্মাল, ফসফেট লো, ALP বেশি, আদার লিভার ফাংশন টেস্ট নর্মাল। A hips X-ray shows linear areas of low density surrounded by sclerotic border. তাহলে পেশেন্টের বয়স হচ্ছে 44 ইয়ার, আগে থেকে ডায়াগনোস হচ্ছে সিলিয়াক ডিজিজ, পেশেন্টের মাইল্ড অ্যানিমিয়া আছে, পেশেন্টের ক্যালসিয়াম কম, ফসফেট কম, ALP বেশি। আর হিপ এক্সরে কি দেখা গেছে? লো ডেন্সিটি সারাউন্ডিং। এক্সেলেন্ট। তাহলে সিলিয়াক ডিজিজের পেশেন্টের ম্যালাবজর্পশন থাকতে পারে, সেখান থেকে পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে অস্টিওম্যালাসিয়া ডেভেলপ করতে পারে। তাহলে ভিটামিন ডির কাজ হচ্ছে আমাদের বডিতে ক্যালসিয়াম এবং ফসফেট বাড়ানো। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্পশন করে। এখন যদি কোনো পেশেন্টের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তো ক্যালসিয়াম ফসফেট দুইটাই কম থাকবে। আয়োনাইজড ক্যালসিয়াম যদি কম হয়, তাহলে সে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে পিটিএস লেভেল বাড়াবে। এই প্যারাথাইরয়েড লেভেল অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়, এবং অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি যখন বাড়বে তখন পেশেন্টের ALPটা বাড়বে। তাহলে ক্যালসিয়াম কম, ফসফেট কম, সাথে ALP বেশি, এবং ব্যাকগ্রাউন্ডে সিলিয়াক ডিজিজ আছে, ডায়াগনোসিস আছে অস্টিওম্যালাসিয়া। কোনটা? আগেরটা? আচ্ছা, প্যাজের ডিজিজের ক্ষেত্রে শুধুমাত্র ALP বাড়ে, ক্যালসিয়াম এবং ফসফেট ইউজুয়ালি নর্মাল থাকে। এই পেশেন্টের ক্ষেত্রে ক্যালসিয়াম কম আছে, ফসফেটও কম আছে। প্যাজের ডিজিজের ক্ষেত্রে ইউজুয়ালি ক্যালসিয়াম এবং ফসফেট দুটো চেঞ্জ হবে না, এবং সিলিয়াক ডিজিজের সাথেও প্যাজের ডিজিজের কোনো রিলেশন নেই। তাহলে দুইটা কুলো মিলে আসলে এখানে প্যাজ ডিজিজটা অ্যান্সার হইতেছে না। A 22-year-old man complains of an acute onset of pain in his right elbow and both Achilles tendons. He also gives a history of dysuria, conjunctivitis, and fever. Returned from holiday in the Far East 3 weeks ago, where he had unprotected cysts. He has developed macules and pustules on his hands and feet. এটা খুবই টিপিক্যাল সিনারিও। ডায়াগনোস হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। মোস্ট লাইকলি অর্গানিজম কি হতে পারে? এটা একবার এফসিএস পরীক্ষার প্রশ্ন আসছিল, এরকম একটা সিনারিও দিয়ে যে কোন অর্গানিজম ধরার সম্ভাবনা বেশি।
এক্সেলেন্ট, ক্ল্যামাইডিয়া। তাহলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসের দুই ধরনের হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড এতে প্রেজেন্ট হতে পারে। একটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিমটমস মানে ডায়রিয়া, আর একটা হচ্ছে যে জেনিটোইউরিনারি। জিআইটির মধ্যে আমরা এসএসসি এর মনে রাখতে পারি, তাহলে সালমোনেলা, শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার, ইয়ারসিনিয়া। আর জেনিটোইউরিনারির মধ্যে কমন হচ্ছে ক্ল্যামাইডিয়া। তাহলে পেশেন্টের এই ধরনের আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের পরে যদি পেশেন্ট এই ধরনের ডিজিজিয়া কনজেন্টিস এগুলো থাকে, তাহলে মোস্ট লাইকলি অর্গানিজম হচ্ছে ক্ল্যামাইডিয়া। তাহলে এটা কিন্তু এর আগে পরীক্ষার প্রশ্ন আসছে। An elderly man who had a left hip replacement 2 years ago now presents with right hip pain. An X-ray of the affected area shows increased trabecular pattern and cortical thickening of the right hemipelvis, with narrowing of the joint space and osteophyte formations. Routine blood tests are normal except for serum alkaline phosphatase, which is elevated 477 unit per liter. তাহলে অ্যান্সার হচ্ছে প্যালেট ডিজিজ অফ বোন। তাহলে এটা হচ্ছে যে খুবই মানে টিপিক্যাল একটা সিনারিও। ওল্ড এজের পেশেন্ট বনি পেইন বা মাসেল পেইন বা জয়েন্ট পেইন এ ধরনের ফিচার্স থাকতে পারে, শুধুমাত্র এএলপি রেজ প্রেজেন্ট করছে, তার ক্যালসিয়াম ফসফেট বা আদার মাত্রাগুলো নর্মাল। তাহলে এই ধরনের যদি কোনো সিনারিও থাকে, তাহলে এটা হচ্ছে মোস্ট লাইকলি প্যাজেট ডিজিজ অফ বোন। প্যাজ ডিজিজের সবগুলো সিনারিও মোটামুটি এরকমই থাকবে। ওল্ড এজের পেশেন্ট, সাথে পেশেন্টের বনি পেইন আছে, আর আইসোলেটেড রেস্ট এএলপি। A 47-year-old woman with a 15-year history of rheumatoid arthritis presents with a red, swollen, and hot knee joint. Blood test shows normal full blood count, but the CRP is elevated. ESR is also raised. Provisional diagnosis septic arthritis is made. Which organism is most commonly responsible for this condition? Next, septic arthritis is most common cause Staph aureus. এই পেশেন্টের ইনভেস্টিগেশন কি করবো আমরা কনফার্ম করার জন্য? তাহলে কনফার্মেটিভ ইনভেস্ট হচ্ছে জয়েন্ট অ্যাসপিরেশন। ট্রিটমেন্ট কি করবো? আইভি অ্যান্টিবায়োটিক। এটা কি আমরা এমপ্যাথিক্যালি দিব নাকি কালচার করে তারপর দিব? আগে দিব। তাহলে এই প্রশ্নটা খুব কমনলি আসে, বিশেষ করে সেপটিক আর্থ্রাইটিস বা সেপসিস এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা এমপ্যাথিক্যালি অ্যান্টিবায়োটিক দিব। আর অ্যান্টিবায়োটিক কালচারের জন্য স্যাম্পল পাঠাবো, কিন্তু কালচারের জন্য ওয়েট করবো না, কালচার আসলে এরপরে চেঞ্জ করে দিব। তাহলে এই ধরনের প্রশ্ন খুবই কমন। তাহলে সেপসিস এবং সেপটিক আর্থ্রাইটিস এই দুটো ক্ষেত্রে মনে রাখা লাগবে আমাদের এমপ্যাথিক্যালি অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। এরকম একটা ডিজিজ হচ্ছে জায়ান্ট সেল আর্থ্রাইটিস। জায়ান্ট সেল আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের এখন প্রেজেন্ট করে, তাহলে আমাদেরকে অবশ্যই স্টাডি দিতে হবে, এরপরে আমরা ইনভেস্টিগেশন করা হবে, যা করে পরে করতে হবে। তাহলে এই ধরনের কিছু অ্যাকুট কন্ডিশন আছে যেগুলোতে আমাদের ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করা যাবে না। A 57-year-old obese woman presents with numbness, tingling, and burning on the anterolateral aspect of the thigh. On examination, there is dysesthesia, increased sensitivity to light touch in the affected area. X-ray of the hip joint is normal. তাহলে পেশেন্টের মেইনলি হচ্ছে সেন্সরি সিমটমস, টিংলিং, নামনেস, বার্নিং সেন্সেশন, ডিজেস্থেশিয়া। সাইট হচ্ছে অ্যান্টোলাটারাল অ্যাসপেক্ট অফ থাই, আদার ফাইন্ডিং হচ্ছে নর্মাল। আর ওর মধ্যে আছে কি ওবেস ফিমেল পেশেন্ট। তাহলে এটা হচ্ছে খুবই টিপিক্যাল একটা সিনারিও ফর মেলালজিয়া প্যারাস্থেটিকা। ইউজুয়ালি কাদের ক্ষেত্রে হয় বেশি? ওবেস পেশেন্ট হলে, অথবা যারা টাইট জিন্স পরে তাদের ক্ষেত্রে হতে পারে,
পেশেন্টের মেইন কমপ্লেন্ট থাকে ইউজুয়ালি অ্যান্টোলেটারাল অ্যাসপেক্ট অফ থাই, সেন্সরি সিমটমস ফিচার্স থাকে, নামনেস, টিংলিং, প্যারাস্থেসিয়া, ডিসেসিয়া এগুলো থাকে। ইউজুয়ালি এখানে কোনো মোটর সিমটমস থাকে না, আদার ফাইন্ডিংস ইউজুয়ালি নর্মাল থাকে। কোন নার্ভ ইনভলভমেন্ট হয় এখানে? ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। তাহলে এই প্রশ্নটাও প্রায় প্রায় পরীক্ষায় আসে, এফসিএস পরীক্ষায় আসে, এমএসসিবিতেও আসে, দুইটা জায়গায় আসে। তাহলে এটা ডেভিডসনের বক্সে আছে নার্ভ এনট্রাপমেন্ট বা এনট্রাপমেন্ট নিউরোপ্যাথি, যেটা মিডিয়ান নার্ভ, তারপর হচ্ছে আলনার নার্ভ, কমন পেরোনিয়াল এন্ড হচ্ছে যে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। প্রত্যেকটারই ক্লিনিক্যাল ফিচার্স আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। আজকে ডিসকাশন থেকে কারো কোনো প্রশ্ন আছে, কোনো যেগুলো ডিসকাস করা হয়েছে এগুলো রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর যদি না প্রশ্ন থাকে তাহলে আমাদের সেশন আজকে এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।